স্টুডেন্টস, আজ আমরা অর্ধপরিবাহী সম্পর্কে আলোচনা করব। তো একদম শেষের দিকে আমরা চলে এসেছি সলিড কেমিস্ট্রি। তো দেখো, তো অর্ধপরিবাহী কি না, অর্ধপরিবাহী তোমরা জানো কি না, যে সমস্ত পরিবাহীর তড়িৎ পরিবাহিতার মান পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি তাদের বলবো অর্ধপরিবাহী। অর্থাৎ যে সমস্ত পদার্থের তড়িৎ পরিবাহিতার মান পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি তাদের বলবো অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহীকে কি দুভাগে ভাগ করছি, একটি হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী অর্থাৎ সহজাত অর্ধপরিবাহী যাকে বলা হয় পিওর সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে অশুদ্ধ অর্ধপরিবাহী অর্থাৎ ইমপিওর সেমিকন্ডাক্টর বা অপদ্রব্য অর্ধপরিবাহী যাই বলো। তো বিশুদ্ধ অর্ধপরিবাহী কি না, উদাহরণ কি কি, সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি যে কেলাসগুলো সেগুলো বিশুদ্ধ অর্ধপরিবাহী। আর অশুদ্ধ অর্ধপরিবাহী কিভাবে করা হয় না, এই বিশুদ্ধ অর্ধপরিবাহী থেকেই অশুদ্ধ অর্ধপরিবাহী করা হয়। কিভাবে করা হয় না, ডোপিং করে, অর্থাৎ এই বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে অন্য কিছু অশুদ্ধ পদার্থ মিশিয়ে অশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি করা হয়। এবং এই অশুদ্ধ অর্ধপরিবাহীকে আবার দুভাগে ভাগ করি, একটা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী, একটা হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। আজকে আমরা সমস্ত কিছু অর্ধপরিবাহীর যাবতীয় জিনিস নিয়ে আজকে এখানে আলোচনা করব। তো তোমরা আমাদের সাথে সঙ্গে থাকো। তো দেখো, বিশুদ্ধ অর্ধপরিবাহী আমরা কি জানি না, নর্মাল কন্ডিশনে কিন্তু বা নর্মাল টেম্পারেচারে কিন্তু এরা তড়িৎ পরিবহন করতে পারে না, আগের দিনই আমরা দেখলাম। কিন্তু টেম্পারেচার যদি বাড়ে অর্থাৎ উষ্ণতা যদি বাড়ায় সেক্ষেত্রে কিন্তু এরা তড়িৎ পরিবহন করতে পারে। যেমন সিলিকনের যদি কেলাস নি, সিলিকনের কেলাস কেন একটু দেখে নি কেন তড়িৎ পরিবহন করে। সিলিকনের যদি কেলাস নি, সিলিকনও কি গ্রুপ 14 এর এলিমেন্ট, কার্বনের গ্রুপেরই এলিমেন্ট, তো সেই জন্য এও 4 ভ্যালেন্সি দেখাবে, 4টি বন্ড ফর্মেশন হবে এদের মধ্যে। ধরো এটা একটা সিলিকনের কেলাস, তো কি হয় নর্মাল কন্ডিশনে তো তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু যদি আমরা টেম্পারেচার বাড়াই অর্থাৎ উষ্ণতা বাড়াই সেক্ষেত্রে কি হয়, এই যে বন্ডেড ইলেকট্রন গুলো আছে, এই যে বন্ডেড ইলেকট্রন গুলো আছে সেগুলো কি শিফটিং হয়, ফলে কি হবে এরা তড়িৎ পরিবহন অর্থাৎ কন্ডাক্টিভিটি দেখা যায়, তড়িৎ পরিবহন করতে পারে। অর্থাৎ কি হয়, এই ইলেকট্রনটা ধরো এখানে গেল, সেগুলো এই ইলেকট্রন যখন এখানে গেল এখান থেকে ইলেকট্রনটা এখানে এলো, আবার এই ইলেকট্রনটা যখন এখানে গেল এখান থেকে ইলেকট্রন এখানে গেল, এইভাবে কি হয় না, এইভাবে ইলেকট্রন গুলো কি বন্ডেড ইলেকট্রন গুলো একাধিক ইলেকট্রন কি হয়, টেম্পারেচার বাড়লে কি একাধিক ইলেকট্রন কি হয় তখন শিফটিং হতে লাগে, এই কেলাসের মধ্যে শিফটিং হতে থাকে, ফলে কি হবে তড়িৎ কন্ডাক্টিভিটি এরা দেখায়। ঠিক আছে, তো তাহলে অশুদ্ধ অর্ধপরিবাহী কথাটা কেন এলো না, দেখো বিশুদ্ধ অর্ধপরিবাহী টেম্পারেচার বাড়লে কি হয়, বিশুদ্ধ অর্ধপরিবাহী পরিবাহিতার মান বাড়ে, ঠিক আছে, কিন্তু খুব একটা বেশি বাড়ে না। সেই জন্য কি হয়, এই বিশুদ্ধ অর্ধপরিবাহীতে কি মেশানো হয়, অশুদ্ধ পদার্থ মেশানো হয়, যাতে এই পরিবাহিতার মান কি হয় বাড়ানো হয়। অর্থাৎ যখন অশুদ্ধ পরিবাহী দেখবো এন টাইপ পি টাইপ, যখন দেখবো এখানে টেম্পারেচার বাড়ালে এরা পরিবাহিতার মান বাড়ছে, কিন্তু এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে দেখবো আমরা কি না টেম্পারেচার না বাড়ালেও কি এদের পরিবাহিতার মান এমনি বেশি। ঠিক আছে, সেক্ষেত্রে পড়বো, সব ডিটেলসে পড়বো আমি এই ভিডিওতেই দেখবো আমরা। তো দেখো তাহলে অশুদ্ধ অর্ধপরিবাহীতে কি হয়, এখানে বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে কি অশুদ্ধ পদার্থ মেশানো হয় এবং অশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি করা হয়। এই অশুদ্ধ অর্ধপরিবাহীকে কি ফার্দার দুটি ভাগে ভাগ করছি, একটা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী, একটা হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। তো চলো এবার দেখে নেওয়া যাক পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী কি। তো ফার্স্টে আসি পি টাইপ অর্ধ পি টাইপ অর্ধপরিবাহী। তো পি টাইপ অর্ধপরিবাহী কি, পি মিন্স হচ্ছে পজিটিভ, পি মিন্স পজিটিভ, যেটা কি হবে এক্সেস পরিমাণে থাকবে। পজিটিভ মানে আরেকটা কথায় কি বলতে পারি না, ইলেকট্রনের ঘাটতি, ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, এই তো বলতে পারি ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, তার মানে কি পজিটিভ। আর এটাই আমরা সেমিকন্ডাক্টর অর্থাৎ অর্ধপরিবাহী ভাষায় কি বলি, হোল বলি। দেখো তোমরা পড়েছো হোল, যার আধান কত প্লাস, তাই তো, তাহলে পজিটিভ এক্সেস যেখানে থাকবে ইলেকট্রনের ঘাটতি, অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি কি আমরা কি বলি পজিটিভ এক্সেস, পজিটিভ। আর সেটা কি আমরা সেমিকন্ডাক্টরের ভাষাতে অর্ধপরিবাহী ভাষা আমরা কি বলি হোল নামে চিনি। তো দেখো কি হয়, ধরো একটা বিশুদ্ধ কেলাস নিলে সিলিকনেরই, আমরা সিলিকনেরই দেখছি,
এটা সিলিকনের কেলাস বলে, এটা বিশুদ্ধ একটা অর্ধপরিবাহী। তো এখানে কি হয়, আমরা বলছি কি পি টাইপ, যেখানে পজিটিভ থাকবে, তাই তো, পজিটিভ এক্সেস থাকবে। তো এই সিলিকনের ক্লাসে সিলিকন কোন গ্রুপে আসে না, গ্রুপ 14। গ্রুপ 14 এ কি আছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, প্লেট। আর গ্রুপ 15 এ কি আছে, গ্রুপ 15 নয়, গ্রুপ 13 করি এখানে, গ্রুপ 13 দেখাই। গ্রুপ 13 এ কি আছে, বরন, তারপর অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম, তো আছে। তো আমরা কি করি, পি টাইপ অর্ধপরিবাহীতে কি করি, এই সিলিকন এবং জার্মেনিয়াম, সিলিকন বা জার্মেনিয়ামের মধ্যে এই গ্রুপ 13 এর কোন একটি মৌলকে আমরা ইমপিউরিটি হিসাবে এখানে মেশাই, অর্থাৎ এই অর্ধপরিবাহীতে কি অ্যাড করি। অর্থাৎ সিলিকন এই ক্লাসের মধ্যে আমরা কি করি না, এই গ্রুপ 13 এর কোন এলিমেন্টকে আমরা, কোন মৌলকে আমরা ডোপিং করি। ফলে কি হয়, সেখানে হোল ক্রিয়েট হয়, এবং এই হোল ক্রিয়েটের জন্য কি হয়, এই পি টাইপ অর্ধপরিবাহী নরমাল টেম্পারেচারে কি করে, কন্ডাক্টিভিটি এদের বাড়ে, কন্ডাক্টিভিটির মান কি হয়, বাড়ে, পরিবাহিতার মান বাড়ে। তো দেখো, ধরো আমি এখান থেকে বরনকে এখানে সিলিকনের জায়গায় বরন বসালাম, ডোপিং করলাম, ঠিক আছে। তো সিলিকনের জায়গায় বরনের লাস্ট কক্ষে কটা ইলেকট্রন আছে, 2 + 3, 3টে ইলেকট্রন, তাই তো। তাহলে লাস্ট ভ্যালেন্সের 3টে যোজ্যতা কত, 3 যোজ্যতা, 3 যোজ্যতা বরণে। তো দেখো 3টে ইলেকট্রন কি কি দেখো, ধরো এই একটা ইলেকট্রন নিয়ে আসবে, সিলিকন এখান থেকে বেরিয়ে যায়, মানে 4টে ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেল, তাহলে এখানে 4টে ইলেকট্রন ফাঁকা হলো। দেখো এখানে সিলিকনের জায়গায় ছিল কোথায়, এখানে একটা সিলিকনের ইলেকট্রন আছে, ধরো এই সিলিকন একটা ইলেকট্রন আছে, এখানে সিলিকন ছিল, এখানে কি ছিল, আগে সিলিকন ছিল, কটা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন ছিল, ধরো এখানে একটা ইলেকট্রন ছিল, এর একটা ইলেকট্রন, এর এই সিলিকনে 4টে ইলেকট্রন, ঠিক আছে। 4টে ইলেকট্রন 4টে বন্ড করেছে, সমযোজী বন্ধন। তো এবার কি করছে না, সিলিকন এখান থেকে বেরিয়ে গেল, এখানে কি বসাচ্ছি এখন আমরা, বোরনকে দিয়ে ডোপিং করলাম, গ্রুপ 13 এর এলিমেন্ট। তো বোরনের লাস্টে কটা ইলেকট্রন, 3টে, এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে। তাহলে এর সাথে বন্ড করলো, এর সাথে বন্ড করলো, এর সাথে বন্ড করলো, কিন্তু একটা জায়গাতে ইলেকট্রন বেরিয়ে গেছে, এখানে কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তাহলে এখানে ডেফিসিয়েন্ট মানে এখানে কি হচ্ছে, পজিটিভ, অর্থাৎ হোল তৈরি হচ্ছে, হোল, আর এই সিলিকনের কি একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তো দেখো এই হোল ক্রিয়েটের জন্য, হোল তৈরি হওয়ার জন্য কি হবে, এই কেলাসটা কিন্তু পরিবাহিতার মান বাড়বে। কি করে না, দেখো যখনই হোল তৈরি হচ্ছে মানে কি হবে, এখানে ফাঁকা স্থান তৈরি হচ্ছে, ফলে কি হবে, এই ইলেকট্রনটা কোথায় শিফটিং হবে, এইখানে। যখনই এই ইলেকট্রনটা এখানে শিফটিং হবে, এখানে একটা হোল তৈরি হবে, সেই হোলটাকে কে দখল করবে, এই পাশের ইলেকট্রন। যখন এই পাশের ইলেকট্রন, তখন এখান থেকে ওই ইলেকট্রনটা এখানে শিফটিং হবে, অর্থাৎ কি দেখছো, এই কেলাসের মধ্যে ইলেকট্রনগুলো শিফটিং হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ পরিবাহিতার মান কি হচ্ছে, বাড়ছে। এবং দেখা যাচ্ছে কি, নরমাল কন্ডিশনে, আগে যেখানে টেম্পারেচার আমাকে বাড়াতে হচ্ছিল, সেখানে এখানে নরমাল কন্ডিশনে কি করছে, এই কেলাসটা কি হবে, এখন পরিবাহিতার মান কি হবে, বাড়বে। অর্থাৎ নরমাল কন্ডিশনে এটা তড়িৎ পরিবহন করতে পারবে এখন, ঠিক আছে, টেম্পারেচার বাড়ানোর কোনো দরকার নেই। সুতরাং এইরকম অর্ধপরিবাহী বলা হয় কি, পি টাইপ অর্ধপরিবাহী, যেখানে কি হয়, হোল তৈরি হয়, এবং হোলের ফলে কি হবে, এই কেলাসটা কি তড়িৎ পরিবাহিতার মান বাড়বে। এরকম কেলাসকে বলা হয় অর্ধ পরিবাহী, পি টাইপ অর্ধ পরিবাহী। অর্থাৎ কি করা হয় না, গ্রুপ 14 এর সিলিকন ও জার্মেনিয়াম বিশুদ্ধ অর্ধ পরিবাহীর মধ্যে গ্রুপ 13 এর যে কোনো এলিমেন্ট, যে কোনো মৌল দ্বারা ডোপিং করা হয়। ডোপিং করার ফলে কি হয়, এখানে পজিটিভ আধান হোল তৈরি হয়, এই হোলটা কি, হোলের ফলে কি হয়, এদের পরিবাহিতার মান বাড়ে, ঠিক আছে। এবার আমরা আসি কি না, এন টাইপ অর্ধ পরিবাহী, এন টাইপ অর্ধ পরিবাহী। এন টাইপ অর্ধ পরিবাহী। তো এন টাইপ অর্ধ পরিবাহী আসি আমরা, একই রকম ছবিটা আঁকি। তো বিশুদ্ধ কেলাস সিলিকনের নিচে আমরা দেখো গ্রুপ 14, এবার কি করছি, গ্রুপ 15 নিচ্ছি। গ্রুপ 15 এ কি কি এলিমেন্ট আছে না, বলো তোমরা, গ্রুপ 15, হ্যাঁ, নাইট্রোজেন গ্রুপ, নাইট্রোজেন, ফসফরাস,
আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ, নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ। এখন কি করছে, এই গ্রুপ 14 এলিমেন্ট অর্থাৎ সিলিকন এবং জার্মেনিয়াম ক্লাসের উপর আমরা গ্রুপ 15 এলিমেন্ট দ্বারা ডোপিং করছি, অর্থাৎ অশুদ্ধ হিসাবে এর মধ্যে যে কোনো একটি আমরা মূল্য অ্যাড করছি। ফলে কি হবে, যে ক্লাসটা পাবো তাকে বলবো এন টাইপ অর্ধ পরিবাহী। অর্থাৎ এন মিন্স কি, এন মিন্স হচ্ছে নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ এক্সেস থাকবে। আর নেগেটিভ এক্সেস মানে কি হবে, ইলেকট্রন এক্সেস থাকবে, ইলেকট্রন এক্সেস থাকবে। আর ইলেকট্রন এক্সেস মানে কি হবে, সেই ইলেকট্রনটা তড়িৎ পরিবহন করবে, তাহলে পরিবাহিতা বাড়বে। তো কি হয় এক্ষেত্রে, দেখো ধরো এখানে ফসফরাস দিলাম, ফসফরাসে কত হবে, লাস্ট কক্ষে কটা ইলেকট্রন না, 5টা ইলেকট্রন, 50 মৌল। তাহলে এবার একটা সিলিকনকে তোমরা এখান থেকে সরিয়ে দাও, তো এখানে একটা ফসফরাসকে ডোপিং করছি। তাহলে দেখো এই একটা ফসফরাস ইলেকট্রন আসবে, এই একটা, দুটো, এই তিনটে, এই চারটে, তাহলে একটা ইলেকট্রন তো এক্সট্রা থাকবে এখনো, কারণ 5টা ইলেকট্রন, তাহলে একটা ইলেকট্রন কোথায় থাকবে, এইখানে ধরো আছে। এই ইলেকট্রনটাই কি হবে না, এই ইলেকট্রনটাই ক্লাসের মধ্যে শিফটিং হবে, কারণ এটা কি ফ্রি ইলেকট্রন, এটা কি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন। আর মুক্ত ইলেকট্রন কি জানি আমরা, তড়িৎ পরিবহন করে, ফ্রি ইলেকট্রন। তাই ফ্রি ইলেকট্রন কি, আবারটা যদি আমরা সিলিকনকে ডোপিং করি ফসফরাস দিয়ে, তাহলে কি এখানে একটা মুক্ত ইলেকট্রন তৈরি হবে। তো ফ্রি ইলেকট্রন কি গোটা ক্লাসের মধ্যে ঘুরতে পারবে সহজে, এবং ফলে কি হবে, পরিবাহিতার মান বাড়বে। অর্থাৎ নরমাল টেম্পারেচারে যেখানে টেম্পারেচার বাড়াতে হচ্ছিল, সেখানে নরমাল টেম্পারেচারে কি হবে, এদের পরিবাহিতার মান বাড়বে, অর্থাৎ পরিবাহিতা এরা তড়িৎ পরিবহন ক্ষমতা এদের বাড়বে। ঠিক আছে, তড়িৎ পরিবাহিতার মান বাড়বে। তো দেখতে পাচ্ছ এন টাইপ অর্ধপরিবাহী, যেখানে কি করছে, ইলেকট্রন অর্থাৎ নেগেটিভ আধান, অর্থাৎ ইলেকট্রন এখানে কি করছে, তড়িৎ পরিবহন করছে। ঠিক আছে, এইরকম অর্ধপরিবাহী বলে এন টাইপ। আর যেখানে আমরা গ্রুপ 14 অর্থাৎ সিলিকন এবং জার্মেনিয়াম ক্লাসের মধ্যে গ্রুপ 15 যে কোনো এলিমেন্ট দিয়ে ডোপিং করি, সেরকম ক্লাসকে আমরা বলবো, সেরকম অর্ধপরিবাহীকে বলবো আমরা এন টাইপ অর্ধপরিবাহী। ব্যাস, আজকে দেখো অর্ধপরিবাহী কমপ্লিট হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি তোমরা শেয়ার করবে বন্ধুদের সাথে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ম্যাগনেটিক্স। এবার দেখো আমরা একদম সলিড কেমিস্ট্রি একদম অন্তিম পর্বে চলে এসেছি, যেখানে আমরা কঠিন পদার্থের চৌম্বক ধর্ম সম্পর্কে আলোচনা করব। তো দেখো চৌম্বক ধর্ম তোমরা আগে দুটো প্রপার্টি সম্পর্কে জেনেছো, অর্থাৎ ম্যাগনেটিক প্রপার্টি সম্পর্কে তোমরা ধারণা আছে, একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, তোমরা ক্লাস 11-এ পড়েছো। কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে আরো 3টে প্রপার্টিস তোমাদের ম্যাগনেটিক প্রপার্টিস জানতে হবে, সেটা হচ্ছে ফেরোম্যাগনেটিক, অ্যান্টিফেরোম্যাগনেটিক, ফেরিম্যাগনেটিক, অর্থাৎ টোটাল 5টা ভাগে ভাগ করা হয়েছে, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, অ্যান্টিফেরোম্যাগনেটিক আর ফেরিম্যাগনেটিক। তো দেখো ডায়াম্যাগনেটিক কি, ডায়াম্যাগনেটিক হচ্ছে কি, যেখানে তুমি জানো কি না, এখানে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে না, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন থাকে না, অযুগ্ম ইলেকট্রন থাকে না। অযুগ্ম ইলেকট্রন না থাকার জন্য কি হয়, এরা চুম্বক দ্বারা কি হয়, বিকর্ষিত হয়, অর্থাৎ এরা রিপালশন শো করে, অর্থাৎ এরা চুম্বক দ্বারা এরকম পদার্থকে কি বলবো, ডায়াম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক কি, যেখানে অযুগ্ম ইলেকট্রন উপস্থিত থাকে। আর দ্বিতীয় কি, এরা কি হয়, চুম্বক দ্বারা ক্ষীণভাবে আকৃষ্ট, অর্থাৎ এরা অ্যাট্রাকশন দেখায়, চুম্বক দ্বারা ক্ষীণভাবে হলো। এবার দেখো তাহলে হয়ে গেল প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক। এবার আসি ফেরোম্যাগনেটিক, অ্যান্টিফেরোম্যাগনেটিক আর ফেরিম্যাগনেটিক। তো দেখো আমরা কোনো কঠিন পদার্থ বলছি, ধরো কোনো মেটাল, ধাতু, এখানে আসি নিচে দেখাই, কোনো ধাতু ধরো মেটাল, মেটাল কি করে, ইলেকট্রন ছাড়ে, ইলেকট্রন ছাড়ে, মেটাল অবশ্যই ইলেকট্রন বর্জন করে, আমরা জানি ধাতু ইলেকট্রন বর্জন করে। তো দেখো যে কোনো কঠিন পদার্থের কেলাসে ছোট ছোট ডাইপোল থাকে, অসংখ্য ডাইপোল নিয়ে কোন কেলাস গঠিত হয়, কোন একটা ধাতুর কেলাস গঠিত হয়। তো ডাইপোল কি, ডাইপোল কি বললাম, ডাইপোল।
ডাইপোল কি, অর্থাৎ যেখানে প্লাস এবং মাইনাস চার্জ থাকবে, তো ওটা যেখানে পোল ক্রিয়েট হবে। তোমরা আগেই পড়েছো কেমিক্যাল বন্ডিং এ, সেখানে ডাইপোল তোমরা পড়েছো, ডাইপোল মুভমেন্ট পড়েছো। ডাইপোল কি, অর্থাৎ যেখানে ছোট ছোট কি হবে, প্লাস মাইনাস, এরকম ডাইপোল তৈরি হবে, ছোট ছোট অসংখ্য ডাইপোল তৈরি। ধরো একটা ধাতব কেলাস দিলাম, ধরো এটা একটা ধাতব কেলাস, এখানে কি হবে, এদের মধ্যে অসংখ্য ছোট ছোট ডাইপোল আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, যে কোনো ভাবে এটা থাকতে পারে, প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, যে কোনো ভাবে থাকতে পারে এটা। এরকম অসংখ্য ছোট ছোট ডাইপোল এদের মধ্যে আছে, অসংখ্য ছোট ছোট ডাইপোল, অসংখ্য ডাইপোল, অসংখ্য এবং ছোট ছোট ডাইপোল নিয়ে গঠিত দেখা গেছে ধাতব কেলাস। তো এখন যদি এটাকে আমরা বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করি, অর্থাৎ ধরো আমরা এখান থেকে একে আমরা কি করলাম, ইলেকট্রিক কারেন্ট দিলাম, ব্যাটারির সাহায্যে যোগ করে দিলাম, মাইনাস এন্ড প্লাস। এখন কি হবে, এই যে ডাইপোল গুলো থাকবে, এই ডাইপোল গুলো এদের মধ্যে অ্যারেঞ্জ হবে, বিভিন্ন ভাবে অ্যারেঞ্জ হবে, এবং তার উপর ভিত্তি করে, এই অ্যারেঞ্জমেন্টের উপর ভিত্তি করে আমরা কোন কঠিন পদার্থের কি আমরা তিনটে ম্যাগনেটিক প্রপার্টি পাই, একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক, একটা হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিক, একটা হচ্ছে ফেরিম্যাগনেটিক। অর্থাৎ এখানে ডাইপোল গুলোর কি অ্যারেঞ্জমেন্ট হবে, অ্যারেঞ্জমেন্টের উপর বেস করে আমরা তিন ধরনের ম্যাগনেটিক প্রপার্টি আরো পাই, সেটা হচ্ছে ফেরোম্যাগনেটিক, অ্যান্টি ফেরোম্যাগনেটিক এবং ফেরিম্যাগনেটিক। এবার দেখো তিনটে আমরা পড়লেই ক্লিয়ার হয়ে যাবে কিভাবে কি অ্যারেঞ্জমেন্ট গুলো হয়। তো দেখো আমরা সরাসরি চলে আসছি এখানে, দেখো দেখো কি হয়। তো ফেরোম্যাগনেটিকে কি হয়, যদি আমরা এরকম একটা কেলাসকে, যেখানে ডাইপোল আছে, ধরো এরকম একটা কেলাস যেখানে ডাইপোল আছে, ধরো মাইনাস প্লাস প্লাস মাইনাস, একে যদি আমরা ব্যাটারির সাহায্যে যোগ করি, অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট অ্যাপ্লাই করি, দড়ি চালনা করি, কি হবে, এদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট হবে। কিরকম অ্যারেঞ্জমেন্ট হবে ফেরোম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে, অর্থাৎ ডাইপোল গুলো কি একটা ডিরেকশনে চলে আসবে, দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস, মানে কি হচ্ছে, গোটা কেলাসের ডাইপোল গুলো কি হচ্ছে, একটা ডিরেকশন ফলো করছে, দেখো উপরে প্লাস নিচে মাইনাস, অর্থাৎ এইভাবে অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ এলোমেলো অ্যারেঞ্জমেন্ট থেকে কি এটা শৃঙ্খলা অ্যারেঞ্জমেন্ট হয়ে যায়, দেখো প্রত্যেকটা প্লাস চার্জ উপরে, প্রত্যেকটা মাইনাস চার্জ নিচে, অর্থাৎ ডাইপোল গুলো অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে, অর্থাৎ একটা বিন্যাসে অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, এরা একে অপরে ডাইপোল গুলো দেখো একে অপরকে সাপোর্ট করছে, একদিকে প্লাস ধরে, তাহলে কি হবে, একদিকে প্লাস একদিকে মাইনাস, অর্থাৎ দুটো পোল তৈরি হচ্ছে, প্লাস পোল একটা হচ্ছে মাইনাস পোল। ফলে কি হবে, এরা চৌম্বক ধর্ম দেখাবে। কিরকম, যেমন তোমরা দেখবে, লক্ষ্য করবে, তোমরা পেরেক, লোহার পেরেক কেসি পড়েছো, কপার তার দ্বারা জড়িয়ে যদি আমরা কারেন্ট দিয়ে ব্যাটারির সাহায্যে যোগ করি, কি হয় না, ওই লোহার পেরেকটা কি হয়, চুম্বক ধর্ম, চুম্বকত্ব লাভ করে। অর্থাৎ এবং যদি আমরা এক্সটার্নাল এখান থেকে ফোর্সটা, অর্থাৎ এখানে ইলেকট্রিক ফিল্ড যেটা দিয়েছি, সেটা যদি আমরা সরিয়েও নিই অনেকক্ষণ পর্যন্ত, তারা কি হবে, চুম্বক ধর্ম দেখাবে। তোমরা পড়েছো ক্লাস, নিচু ক্লাস 8 না 9 পড়েছো। তো ঠিক ফেরোম্যাগনেটিকও সেটা হয়, কি হয় না, এরা কি হয়, অর্থাৎ এরা কি চুম্বকত্ব লাভ করে, ঠিক আছে। এইরকম পদার্থকে বলবো ফেরোম্যাগনেটিক পদার্থ। অর্থাৎ ডাইপোল গুলো কি একটা ডিরেকশন, দেখো প্লাস মাইনাস, দুটো ডিরেকশন, দুটো ডাইপোল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম পদার্থকে বলবো ফেরোম্যাগনেটিক পদার্থ। তো কি হয় ফেরোম্যাগনেটিক পদার্থে, কি হয় না, আমরা যদি ডাইপোল মোমেন্ট দেখি, নেট ডাইপোল মোমেন্ট কি হয়, ম্যাক্সিমাম হয়, অনেক বেশি, অর্থাৎ মিউ নট ইকুয়াল টু 0 হয়, ডাইপোল মোমেন্ট নট ইকুয়াল টু 0, 0 হয় না। তাহলে কি হবে, চুম্বক দ্বারা কি হয়, এটা চুম্বক তীব্র আকর্ষণ হয়, তীব্র আকর্ষিত হয়, তো নিজেরাই অনেক সময় কি, নিজেরাই কি হয়, চুম্বকত্ব লাভ করে, ঠিক আছে, তীব্র আকর্ষিত হয়। এটা কি দেখো, এরা শুধু ক্ষীণভাবে আকর্ষিত হচ্ছিল, কিন্তু এরা তীব্রভাবে আকর্ষিত হয়, ঠিক আছে। লাস্টে আমরা উদাহরণগুলো দেখে নিচ্ছি। তো উদাহরণগুলো যদি দেখো, তো এখানে দেখে নাও উদাহরণ, এখানে উদাহরণ কি হবে, ফেরোম্যাগনেটিক উদাহরণ দেখো, আয়রন, কোবাল্ট, নিকেল ইত্যাদি, আয়রন, কোবাল্ট, নিকেল ইত্যাদি ফেরোম্যাগনেটিক উদাহরণ, আয়রন, কোবাল্ট, নিকেল ইত্যাদি। আচ্ছা, প্যারাম্যাগনেটিক উদাহরণ তোমরা আগেই পড়েছো, প্যারাম্যাগনেটিক উদাহরণ বলো। প্যারাম্যাগনেটিক উদাহরণ কি কি হবে না, হ্যাঁ, কপার 2+, Fe3+, ঠিক আছে। আচ্ছা, TiO ইত্যাদি। ডায়োম্যাগনেটিক উদাহরণ কি কি হবে, ডায়োম্যাগনেটিক উদাহরণ দেখো তোমরা আগেই পড়েছো, NaCl, KCl, জিঙ্ক ইত্যাদি।
হলো। তো ফেরোম্যাগনেটিক বোঝা গেল যেখানে ডাইপোল গুলো কি একটা ডিরেকশনে চলে আসবে, একই ডিরেকশনে চলে আসবে, তাদের বলবো ফেরোম্যাগনেটিক। এবার আসি অ্যান্টি ফেরোম্যাগনেটিক। অ্যান্টি ফেরোম্যাগনেটিক কি, অর্থাৎ যেখানে ডাইপোল গুলোর বিন্যাস কিরকম হবে, দেখো এই ধরো একটা প্লাস এই মাইনাস, ঠিক তারপর একটা কি হয়ে যাবে উপরে মাইনাস নিচে প্লাস, ঠিক তারপরটা কি হবে উপরে প্লাস নিচে মাইনাস, তারপরটা কি হবে মাইনাস প্লাস। দেখো মানে একটা একে অপরের পাশাপাশি ডাইপোল কি হচ্ছে ক্যান্সেল আউট করছে, পরস্পরকে কি ক্যান্সেল করছে। দেখো একটা প্লাস মাইনাস, ঠিক পরেরটা কি হবে মাইনাস প্লাস। অর্থাৎ যদি ডিরেকশন দেখো একটা অপর দিকে হলে ডাইপোল, একটা কোন দিকে হচ্ছে নিচের দিকে, আবার একটা অপর দিকে হলে একটা নিচের দিকে, আবার একটা অপর দিকে হলে একটা নিচের দিকে। দেখো পরস্পরকে কি ক্যান্সেল আউট করছে, ফলে কি হবে এক্ষেত্রে নেট ডাইপোল মোমেন্ট কি জিরো হয়ে যায়। এবং এটা কি হয় তীব্রভাবে বিকর্ষিত হয়, তীব্রভাবে কি হয়, তীব্রভাবে বিকর্ষিত হয়। ঠিক আছে, তাহলে এটা তীব্রভাবে বিকর্ষিত হয়। এবার আসছি আমরা ফেরি ম্যাগনেটিক। ফেরি ম্যাগনেটিকে কি হয় দেখো, ফেরি ম্যাগনেটিক কি হয় ডাইপোল গুলো এইরকম তো অ্যারেঞ্জ হতে পারে। দেখো দেখাই, উপরে দেখো প্লাস মাইনাস, তারপরটা কি হলো প্লাস মাইনাস, তারপরটা কি হলো মাইনাস প্লাস হলো, তারপরটা আবার দেখো প্লাস মাইনাস, তারপর আবার দেখো প্লাস মাইনাস, এভাবেও তো অ্যারেঞ্জ হতে পারে। অর্থাৎ দেখো অর্থাৎ যেটা বলতে চাইছি অ্যারেঞ্জমেন্টটা দেখো, এই ওপরে তিনটে অ্যারো ধরো, তিনটে ডাইপোল একই দিকে করলো, ঠিক তারপরটা আবার উল্টো দিকে, তারপর আবার নিচের দিকে, আবার নিচের দিকে, আবার উপর দিকে। অর্থাৎ কি হয় এইভাবে অ্যারেঞ্জ হয়। কিছু ডাইপোল দেখো নিজেদের মধ্যে ক্যান্সেল আউট হচ্ছে, আবার কিছু ডাইপোল দেখো একই ডিরেকশনে থেকে যাচ্ছে। দেখো যেমন এইটা একই ডিরেকশন, এটা পরস্পর ক্যান্সেল করবে, ঠিক এটা পরস্পর ক্যান্সেল করবে। আবার দেখো এই দুটো এইটা একই নিচের ডিরেকশন, এটাও নিচের ডিরেকশন, এটা দেখো অপর ডিরেকশন, এই দুটো ক্যান্সেল করবে। অর্থাৎ দেখো এক্ষেত্রেও কি হবে, এক্ষেত্রে ডাইপোল মোমেন্ট কিন্তু জিরো হবে না, এক্ষেত্রে ডাইপোল মোমেন্ট কি হবে নন জিরো হবে। কিন্তু কি হবে এর ডাইপোল মোমেন্ট কি হবে ফেরোম্যাগনেটিকের ডাইপোল মোমেন্ট থেকে কি হবে কম হবে। অর্থাৎ এটা কি ম্যাক্সিমাম হবে, এটা কি হবে মিনিমাম হবে। অর্থাৎ এর থেকে কি হবে এর ডাইপোল মোমেন্ট কম হবে। এরকম পদার্থকে বলা হয় ফেরি ম্যাগনেটিক পদার্থ। ঠিক আছে, এক্ষেত্রে ডাইপোল মোমেন্ট কি হবে কম হবে। এরকম ডাইপোল মোমেন্ট বলা হয় কি, এরকম পদার্থকে বলা হয় ফেরি ম্যাগনেটিক পদার্থ, যেখানে ডাইপোল গুলো কি হবে অর্থাৎ এলোমেলো ভাবে বিন্যস্ত হচ্ছে। দেখো দেখো এখানে অ্যান্টিফেরোতে কি হয় একে অপরকে ক্যান্সেল করছে, আর ফেরোম্যাগনেটিক কি হয় একে অপরকে কি হচ্ছে একই ডিরেকশনে থাকছে। তো পজিটিভটা একই ডিরেকশন, নেগেটিভটা একই ডিরেকশনে তীব্রভাবে আকর্ষিত হয়, এটা তীব্রভাবে বিকর্ষিত হয়। ঠিক আছে, আর প্যারাম্যাগনেটিক কি হয় না চুম্বক বলে ক্ষীণভাবে আকর্ষিত হয়, এরা কি হয় শুধু বিকর্ষিত হয়, ক্ষীণভাবে বিকর্ষিত হয়। তাহলে ডায়াম্যাগনেটিক হলো, প্যারাম্যাগনেটিক হলো, ফেরোম্যাগনেটিক। এর উদাহরণগুলো দেখিনি একটু, অ্যান্টিফেরোর উদাহরণগুলো দেখিনি। তো অ্যান্টিফেরোর উদাহরণ দেখো তোমরা বলে দিই, অ্যান্টিফেরোর উদাহরণ দেখো বলে দিচ্ছি। হ্যাঁ, ম্যাঙ্গানিজ অক্সাইড, FeO, Fe2O3 এগুলো। ঠিক আছে, আর ফেরি ম্যাগনেটিক একটা উদাহরণ মনে রাখবে Fe3O4, এটা উদাহরণটা মনে রাখবে ফেরি ম্যাগনেটিকের উদাহরণ। তো উদাহরণগুলো একটুখানি মনে রাখতে হবে। এই হলো পাঁচটা ম্যাগনেটিক প্রপার্টিজ কোন কঠিন পদার্থের, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরো, অ্যান্টিফেরো, ফেরি। তো আশা করি তোমরা গোটা সলিড কেমিস্ট্রিটা কোনো বুঝতে অসুবিধা হয়নি। আজকে সমস্ত ক্লাস শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তো তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখো, একবার যদি বুঝতে না পারো দুবার করে তিনবার করে দেখো। আর কিছু প্রবলেম হলে অবশ্যই কমেন্টসে জানিও, আর কেমন লাগছে সেটাও জানিও। আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো যাতে সবাই মিলে ভিডিওগুলি দেখতে পারে। তো অবশ্যই লাইক করবে ভিডিওগুলো। আজকে থাক, পরের দিন আবার নতুন চ্যাপ্টার শুরু হবে। চলো।